আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশি দিলাম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট সাব্বির হোসেনের সাথে। সাব্বির রিসেন্টলি ডেনমার্কের ভিসা পেয়েছে। সো আজকের সেশনে আমরা চেষ্টা করব যে তার টোটাল জার্নিটি আমাদের সাথে কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সাব্বির, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সাব্বির, একটু বলবো যে ভিসা পেয়ে কেমন লাগছে, ফিলিংসটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে মামা। আচ্ছা, তোমার ডেনমার্ক কি ফার্স্ট চয়েস ছিল নাকি সেকেন্ড চয়েস ছিল? মানে প্রথমে আমার জানা মতে তুমি ইউএসএ ট্রাই করেছিলে না? তো ইউএসএ ভিসা হয়নি, পরে ডেনমার্ক। আমার মনে আছে যতদূর আমি তোমাকে ডেনমার্ক সাজেস্ট করি। সো ডেনমার্ক কেন এখন ডেনমার্ক যে যাচ্ছ, লজিকটা কি, মানে রিজনটা কি, ডেনমার্ক কেন পছন্দ করতেছো? ফার্স্ট অফ অল, ডেনমার্কে আমাকে যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে, আমার কলেজটা একদম নিহাও কোপেনহেগেন। দ্যাটস ওয়াই আমি এখানে ইজিলি অ্যাক্সেস পাবো অল কাইন্ড অফ অপরচুনিটি। আর সেকেন্ডলি, এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি আছে, আমার ফ্রেন্ড আছে। দ্যাটস ওয়াই এটা আমার জন্য একটা বেস্ট অপশন বলে আমি মনে করি। আসলে মানে আমাদের নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ যেটা, এটা কিন্তু ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত। এবং আমার জানা মতে সেনজেন যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে পার্ট টাইম জবের ক্ষেত্রে কোপেনহেগেন সিটিটা কিন্তু খুব রিনাউন্ড। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পার্ট টাইম জব মানে খুব সহজে পাওয়া যায়। আর ডেনমার্কের যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব কম, ডেনমার্কের 98% লোক ইংলিশে কথা বলে। তো সেক্ষেত্রে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়তে যাই আমাদের বাংলাদেশ থেকে, তাদের কিন্তু যেই একটা প্রবলেম পড়তে হয় না, যেটা অনেক ক্ষেত্রে জার্মানিতে কিন্তু বার্লিনের বাইরে গেলে আপনি ইংলিশ বোঝে না। অনেক দেশ আছে যেসব দেশে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা মেন প্রবলেম হয়ে যায়। সো সেক্ষেত্রে কিন্তু ডেনমার্ক এবং নেদারল্যান্ড এই দুইটা কান্ট্রি কিন্তু অসম্ভব ভালো, মানে যেহেতু ইংরেজিতে আপনি ইজিলি কমিউনিকেট করতে পারছেন। সাব্বির, তুমি কোন সাবজেক্টে যাচ্ছ? অ্যাকচুয়ালি আমি বিজনেস ম্যানেজমেন্টে। এটা 3 বছরের কোর্স। হ্যাঁ, 3 বছর। তোমার টিউশন ফি কেমন সেন্ড করা লাগছে? আমার 13,585 ইউরো আমাকে সেন্ড করা লাগছে স্টুডেন্ট ফাইলে। আর এর বাইরে কি কি ফিস দিছো তুমি? এর বাইরে আমি প্রথমত এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অলমোস্ট 85,000 টাকার মতো পে করছি। এটা আপনার ভিসা ফি আর কেএসআইডি ফি, হ্যাঁ, পুরোটাই ডেনিশ এম্বাসি এবং তাদের মিনিস্ট্রিতে পে করতে হয়। তোমার কি কোনো ব্যাংক দেখানো লাগছে? না, আমার কোনো ব্যাংক দেখানো লাগে, ব্যাংক লাগানো লাগেনি। তোমার ইন্টারভিউ হয়েছে কি শুধু এম্বাসি একটা ইন্টারভিউ নিয়েছে? কেমন ছিল ইন্টারভিউটা? ইন্টারভিউটা এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। কত সময় ছিল? এটা অনেক লেন্দি ছিল, প্রায় 1 আওয়ার এর মতো। বাট যিনি ছিলেন উনি খুব হেল্পফুল ছিল এবং বারবার উনি আমার এই বিভিন্ন টপিকে বলার পরে আবার ফার্দার কোশ্চেন করতেছিল, লিঙ্ক আপ কোশ্চেন, প্লাস উনি বারবার জিজ্ঞেস করে করে দেন টাইপ করছিল, যার ফলে আমার হয়তো অনেকবার অনেক কিছু রিপিট করতে হয়েছে বারবার, বাট উনি অনেক হেল্পফুল ছিল। নর্মালি যেটা হয় সাব্বির, আমাদের কিন্তু বা যারা দেখছেন তাদের জন্য বলি, আমাদের ডেনমার্কে কিন্তু ইন্টারভিউ খারাপ করার জন্য ভিসা রিফিউজ এরকম কোনো রেকর্ড নেই। আমাদের পিনাকেলের 21 বছরে ডেনমার্কের একটাও রিফিউজাল নেই। সো এখন পর্যন্ত যদিও আমরা কোনো প্রমোশনে বা কথা বলি না যে 100% ভিসা, কারণ ভিসাটা যেহেতু এমবেসির হাতে থাকে, বাট আমাদের কিন্তু 21 বছরের এক্সপিরিয়েন্সে কোনো রিফিউজাল নেই। আর ইন্টারভিউ ওরা যেটা করে, তুমি যেটা বলছো সেটা আবার টাইপ করে, এই জন্য আসলে 1 ঘন্টা লাগে। তোমার তো প্রশ্ন তো 1 ঘন্টায় ন্যাচারালি হলে কিন্তু 100টা প্রশ্ন যায়, তোমার তো এতগুলো প্রশ্ন করেনি। 10-12টা প্রশ্ন সর্বোচ্চ 10-12টা প্রশ্ন। তবে আমরা যারা ডেনমার্কে ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্য একটা সাজেশন থাকে যে আপনারা যে এসওপি, যেটা স্টেটমেন্ট অফ পারপাস, একটা কিন্তু ভিসার সাথে সাবমিট করা হয়। আপনাদের কেয়ারফুল থাকতে হবে যেন ওইটার সাথে কন্ট্রাডিক্টরি কিছু না হয়। ওইখানে যেটা বলছেন সেটার সাথে যেন মিল থাকে, কারণ ওইখানে মিল না থাকে তাহলে কিন্তু মনে করতে পারে এমবাসি যে আপনার এসওপিটা আপনি লেখেন না, এবং সেক্ষেত্রে কিন্তু ভিসা রিফিউজ হইতে পারে। সো ইন্টারভিউর জন্য অনেক কড়া প্রিপারেশন না নিলেও একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যে স্টেটমেন্ট অফ পারপাস সেটার সাথে যে প্রশ্নের অ্যান্সারগুলো ওইখানে দিয়েছেন সেগুলোর সাথে যেন অনেকটা মিল থাকে। সাব্বির, তোমার ভিসাটা একটু দেখাবা? হ্যাঁ, শিওর। এইখানে একটু দেখাও। থ্যাংক ইউ। আর তোমার প্রোফাইলটা আমরা একটু শেয়ার করব। শিওর। তোমার পড়ালেখা কমপ্লিট কোন ইন্টার কত সালে, ম্যাট্রিক কত সালে এবং আইএসএ কত ছিল? আচ্ছা, আমি 2020 সালে আমার গ্রামে একটা স্কুল থেকে এসএসসি পাস করি। জিপিএ কত ছিল তোমার? জিপিএ আমার 5 আউট অফ 5 ছিল। দেন আমি ঢাকায় এসে
মুন্সি আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি। কত সালে এটা? এটা 22-এ আমরা এক্সাম দিয়েছিলাম ডিসেম্বরে, বাট কোভিড এর কারণে আমরা রেজাল্টটা পাইছি 23-এ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে, হ্যাঁ। হ্যাঁ, এটা এটাতে জিপিএ আমার জিপিএ 5/5 ছিল। আর আইএলটিএস কত ছিল? আইএলটিএস আমার 6 ছিল ওভারঅল, তবে একটা ব্যান্ডে 5.5 ছিল। দুইটা থাকলে কিন্তু চান্স পেতে না। আমাদের নেলসব্রুকের যারা বিএসসি ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের আইএলটিএস এর রিকোয়ারমেন্টস লাগবে 6, একটা ব্যান্ডে 5.5 থাকলে হবে। দুইটা 5.5 থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যারা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করতে চান তাদের আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। আইএলটিএস ছাড়াও ওরা আরো দুইটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তারা অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে যে পিটিই এবং আরেকটা হচ্ছে টোয়েফল। পিটিইতে সিমিলার এরকম থাকে, পিটিইতে যারা বিএসসি ম্যানেজমেন্ট করবেন তাদের পিটি রিকোয়ারমেন্টস হচ্ছে 52, এবং যারা সিএসসির জন্য অ্যাপ্লাই করবেন তাদের পিটি রিকোয়ারমেন্টস হচ্ছে 58। যারা টোয়েফল এর দিয়ে অ্যাপ্লাই করতে চান বিএসসি ম্যানেজমেন্টের জন্য টোয়েফলে 82 লাগবে এবং সিএসসির জন্য 83 লাগবে। সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে যে তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনলাইন আইএলটিএস বা হোম এডিশনটা অ্যাকসেপ্ট করে না, বাট নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ কিন্তু পিটি, টোয়েফল অথবা আইএলটিএস এর হোম এডিশনটা অ্যাকসেপ্ট করে। আনফরচুনেটলি ডুওলিঙ্গোটা বিশ্বের অনেক দেশে নাই, বাট ডেনমার্কের জন্য ডুওলিঙ্গো বা এমওআই এগুলো দিয়ে অ্যাপ্লাই করা যায় না। বাট যদি এরকম কেউ থাকেন যে ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রি থেকে আপনার একাডেমিক কমপ্লিট করা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডেনমার্কের অ্যাপ্লিকেশন এখন নেক্সট যে অ্যাভেলেবল ইনটেক সেটা হচ্ছে যে সেপ্টেম্বর 2025। এটার জন্য দুইটা অ্যাডমিশন ডেডলাইন থাকে, একটা হচ্ছে আর্লি অ্যাডমিশন, একটা রেগুলার অ্যাডমিশন। আর্লি অ্যাডমিশন ডেডলাইন আর মাত্র 4-5 দিন আছে, 13ই জানুয়ারি আর্লি অ্যাডমিশন ডেডলাইনটা শেষ হবে, বাট স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই, কারণ 13ই মার্চ পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ডেনমার্কের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার, যেহেতু ওরা খুব বেশি নাম্বার অফ স্টুডেন্ট কোনো কান্ট্রি থেকে নেয় না, সেক্ষেত্রে অনেকগুলো স্টুডেন্ট কিন্তু দেরিতে অ্যাপ্লাই করার কারণে তাদের রিজেকশন আসে এবং নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে বলে। সো যদি কেউ ডেনমার্কে অ্যাপ্লাই করতে চান একদিন আগে হইলেও অ্যাপ্লাই করবেন, বাট অ্যাপ্লিকেশনের আগে খুব কেয়ারফুলি ফলো করতে হবে যে আপনার সব ডকুমেন্ট অনলাইন অ্যাপ্লাই করার সাথে সাথে ডকুমেন্ট সাবমিট করার পাশাপাশি কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসটা সাবমিট করতে হয়। এইটার উপর বেস করে কিন্তু অ্যাডমিশনটা হয়। যেহেতু ডেনমার্কে অ্যাডমিশন মানে ভিসা, কোনো ব্যাংক দেখাইতে হয় না, সো ডেনমার্কে অ্যাডমিশন পাওয়া মানে ভিসা। সো অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি নিজে করতে পারেন ভালো, না হলে এক্সপার্ট কোনো কনসালটেন্সি সাপোর্ট নিতে পারেন। এবং পিনাকেল যেহেতু 21 বছর যাবত কনসালটেন্সি লাইনে আছে, হাজার হাজার স্টুডেন্ট পাঠিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে, সো আমরা আমাদেরকে এক্সপার্ট ক্লেম করি। সো যদি আপনারা চান তাহলে আমাদের অ্যাপ্লাই করতে পারেন। কষ্ট করে যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি যে আমাদের দুইটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউব, দুইটাতে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো ভিডিও সেশন আসলে সবসময় সব ইনফরমেশন দেওয়া পসিবল হয় না। যদি এরকম কোনো প্রশ্ন থাকে যেটা আপনারা আমাদের কাছে জানতে চান অ্যান্সার, তাহলে আমাদের এই দুইটা সোশ্যাল মিডিয়াতে কোয়েশ্চেন করতে পারেন। আমরা এই দুইটা সোশ্যাল মিডিয়াতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এর বাইরেও যদি মনে হয় যে না আমাদের কাছে অনেক ইনফরমেশন দরকার, তাহলে আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে, শুক্রবার এবং গভর্নমেন্ট হলিডেগুলো ছাড়া সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যে কোনো সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আমাদের অফিসে ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।